তুরাগ নদ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কারো কারো নিহত হওয়ার গুঞ্জনের গত 2-3 দিন ধরে সারা দেশে যে তোলপাড়ের সৃষ্টি হলো, সবশেষ জায়গায় এসে মোটামুটি একটা পরিষ্কার চিত্র আমাদের সামনে দাঁড়াতে পারে এই মুহূর্ত পর্যন্ত। তা হচ্ছে কেউ কেউ এই ঘটনার অতিরঞ্জিত বর্ণনা করেছেন, তবে যা ছড়িয়েছে নিশ্চয়ই তার সবটুকুই মিথ্যা নয়। পিটিয়ে হত্যা করার বিষয়টি হয়তো এখনো পর্যন্ত গুজব বলেই মনে হচ্ছে, এবং একই সাথে দায়িত্বশীলদের অনেকে সত্য চেপে গেছেন, কেউ কেউ বিভ্রান্ত হয়েছেন সাধারণ মানুষের মধ্যে। সব মিলিয়ে সারা দেশে একটা অস্বাভাবিক ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে নিঃসন্দেহে, এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি হওয়ার যথেষ্ট কারণও নিশ্চয়ই রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এমনটা হলো? আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আগের দিন 22শে জুন নৌকায় করে তুরাগ নদীতে পাড়ের কোনো এক জায়গায় সংঘবদ্ধ হয়ে মিছিল করবেন দলীয় নেতাকর্মীরা। এই সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও পুলিশের ধাওয়া খেয়ে ভয়ে নদীতে ঝাঁপ দেন মিছিলে অংশ নেওয়া কয়েকজন। তাদের মধ্যে দ্রুত গতিতে কেউ নৌকায় উঠে পড়েন, কেউ উঠতে পারেননি নদীর তীব্র খরস্রোতে। অবশেষে কয়েকজনের মৃতদেহ আমাদের সামনে ভেসে উঠল। এমন বর্ণনা দেওয়া হয়েছে দৈনিক দেশ রূপান্তরে। আর প্রথম আলো ঘটনার কোনো উপসংহার না টানলেও গত 3 দিনে যে 3 জনের লাশ উদ্ধার করা হয়েছে সেটি বলেছে, এবং এর সাথে সংশ্লিষ্টদের কয়েকজনের বক্তব্য তুলে ধরা হয়েছে। এভাবে বলা হয়েছে এখানে যে 24 ও 25শে জুন মোহাম্মদ সুমন সহ মোট 3 জনের লাশ তুরাগ নদ থেকে উদ্ধার করা হয়েছে। অন্য 2 জন হলেন তুরাগ থানার রানাভোলা এলাকার আরিফ হাসান রাকিব ও রাজধানীর মণিপুর মোল্লাপাড়ার রনি মোল্লা। এর মধ্যে দেশ রূপান্তরে যার নাম আসেনি তিনি হচ্ছেন মণিপুর মোল্লাপাড়ার রনি মোল্লা। যদিও এটি জানা গেছে যে তিনি কোনো ধরনের রাজনীতির সঙ্গে জড়িত নন। আর সুমন এবং আরিফ দুজনেই ছাত্রলীগ এবং যুবলীগের সঙ্গে জড়িত এরকমটি জানা গেছে। আর আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন, তিনি এর আগেও দিয়েছেন, টাইমস অফ বাংলার একটি রিপোর্টিংয়ে উঠে এসে তার বক্তব্য। সেটি হচ্ছে নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন 22শে জুন পিকনিকের কথা বলে সুমন বাসা থেকে বের হয়, পরে তুরাগ নদে পড়ে যায়। সে সাঁতার জানতো না। পরিবারের সদস্যরা নদে খোঁজাখুঁজি করেছেন, নদে একটি লাশের কথাই আমরা জানি। এই যে দেশ রূপান্তর এবং প্রথম আলো সহ টাইমস অফ বাংলা তাদের যেই বক্তব্য এবং আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলামের যেই বক্তব্য, সব মিলিয়ে আমাদের সামনে কি প্রকাশ পেল? প্রথমেই প্রশ্ন আসে যে পুলিশ কেন সত্য গোপন করল? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে কোনো ঘটনায় যদি সত্যটা প্রকাশ করে দেন, আগে থেকেই স্বচ্ছতার সঙ্গে ঘটনার বর্ণনাটি সবার সামনে তুলে ধরেন, তাহলে তো আর গুজবের ডালপালা ছড়াতে পারে না। গুজব যে ছড়ানো হচ্ছে এটা যে কোনো অপরাধ নিশ্চয়ই আমি সেটি বলছি না। প্রথমত, কোনো গণমাধ্যমে এই ঘটনার বিষয়ে তেমন কিছু আমাদের সামনে তুলে আনেনি। সুমনের বিষয়ে যে প্রথম রিপোর্টিংটি এলো টাইমস অফ বাংলাতে, এর আগে কেউ আনেনি, এবং কেন আনেনি সেটি একটি প্রশ্ন। টাইমস অফ বাংলার পরে দেশ রূপান্তর, পাশাপাশি প্রথম আলো। এবং যদি প্রশ্ন করি সোশ্যাল মিডিয়াতে গুজব আকারে ছড়াক আর যে আকারেই ছড়াক, যদি এইভাবে তোলপাড় না হতো তাহলে কি এই গণমাধ্যমগুলোতে এটুকু উঠে আসতো? যেমন পরপর 2 দিনে প্রথমে ফরিদপুরে পুলিশি হেফাজতে ছাত্রলীগ কর্মীর নিহত হওয়ার বিষয় বা মৃত্যুর ঘটনা, তারপর দিনই আটকের 1 দিন পরেই
কারা হেফাজতে চট্টগ্রামে যুবলীগে এক কর্মীর মৃত্যু, এই বিষয়গুলো সম্ভবত সোশ্যাল মিডিয়ায় উঠে না এলে গণমাধ্যমেও এত গুরুত্বের সঙ্গে খবরটি উঠে আসতো না। খবরগুলো আমরা সাম্প্রতিক সময়ে তেমনটি দেখছি, এবং যেগুলো প্রথমে সোশ্যাল মিডিয়ায় বেশ তোলপাড় সৃষ্টি করে পরবর্তীতে গণমাধ্যমে আসে, এবং তারপরে নানান ধরনের ঘটনা তো আমরা ঘটতেই দেখি। এটা সত্য কথা নিশ্চয়ই অস্বীকার করার কোনো উপায় নেই যে সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ ডিসইনফরমেশন, মিসইনফরমেশনের ছড়াছড়ি, পাশাপাশি এটাও তো সত্য যে অনেক সত্য আগে সেখান থেকেই বেরিয়ে আসে। দেশ রূপান্তর আমরা দেখলাম যে যখন সারা দেশে একটা তোলপাড় সৃষ্টি হলো গুজবকে কেন্দ্র করে কিংবা অতিরঞ্জিত খবরকে কেন্দ্র করে, কিংবা আমরা দেখলাম যে এই তুরাগ নদ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের কারো কারো নিহত হওয়ার বিষয় নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হলো, তার পরে পুলিশ সদর দপ্তর থেকে একটি বক্তব্য দেওয়া হলো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ নেতাকর্মীদের পিটিয়ে হত্যা করা হয়েছে, এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। কিন্তু দেশ রূপান্তরে আবার যেই তথ্যটি উঠে এসেছে যে পুলিশের 3টি ইউনিট ঘটনার তদন্তে নামে যখন সারা দেশে বিষয়টি ভাইরাল আকারে ছড়িয়ে পড়ে, সেটি সত্যতার সঙ্গে হোক বা গুজবের সঙ্গে হোক, তার মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম আওয়ামী লীগের মিছিলে পুলিশের ধাওয়া দেওয়ার ফলে 2 জনের মৃত্যু হয়েছে বলে সত্যতা পেয়েছে। কথা হচ্ছে ঘটনার বর্ণনা যেভাবেই আসুক, সংখ্যাটি যেভাবেই আসুক, নিহত তো হয়েছেন 2 জন, এতে তো কোনো ভুল নেই, এবং মিছিলকে কেন্দ্র করেই এই ঘটনাগুলো ঘটেছে। এই 2 জনের পরিবারের কেউ কি পুলিশের কাছে দাবি করেছিল, অর্থাৎ সুমন এবং আরিফের পরিবারের কেউ, যে তারা পিকনিকে গিয়েছিল? কেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রথমেই তিনি পিকনিকের কথা বললেন যে সুমন পিকনিকে গিয়েছিল, তার পরিবার জানিয়েছে? পুলিশ ধাওয়া দিয়েছে কি দেয়নি, যেটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তদন্তে উঠে এসেছে, পাশাপাশি দেশ রূপান্তর উল্লেখ করা হয়েছে, সেই বিষয়টি আর কেউ জানুক আর না জানুক, আশুলিয়া থানা পুলিশ তো জানতো, সেটি কেন সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেবারে লুকিয়ে গেলেন? সুমনের পরিবার মুখ খুলতে চায়নি। আমি গতকালই এই বিষয়ে একটি বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম বিশ্লেষণের জায়গা থেকে। ঠিক এই জায়গাটি থেকে আমি প্রশ্ন উত্থাপন করেছিলাম যে সুমনের পরিবার যে মুখ খুলছে না, কেন মুখ খুলছে না? এর 2টি কারণ হতে পারে। একটি হচ্ছে সুমন ছাত্রলীগ করত, তার পরিবারের বা তার আত্মীয় স্বজনে অনেকেই স্বীকার করেছেন। মুখ খুলতে গেলেই অনেক বিষয় চলে আসবে, ভয়ে মুখ খোলেনি যে সেটি আওয়ামী পরিবার, অথবা তাদেরকে কেউ ভয় দিয়ে মুখ বন্ধ করে রেখে দিয়েছে যাতে কোনো প্রকার কোনো কথা তারা না বলে। এই 2টির একটি তো। এবং ওই প্রশ্ন থেকে কিছুটা সন্দেহ প্রকাশ করা হয়েছিল যে যা ঘটছে, যা শোনা যাচ্ছে, তার সবকিছু সত্য না হলেও কিছু একটা কিন্তু আছে। তবে আমার কাছে এখনো পর্যন্ত ঘটনার সম্পূর্ণ চিত্রটা, যেটি প্রথমেই আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটি নাও হতে পারে। এর বাইরে আরো অনেক কিছু থাকতে পারে। প্রশাসনের পক্ষ থেকে যখন তথ্য গোপন করা হয়, আবারও বলি, সবসময় বলি, গুজবের ডালপালাটা অতি দ্রুত বিস্তার লাভ করে। এবং এটি তো সেই দেশ যে দেশে চাঁদে সাইদির ছবি দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে, এমন গুজবকে কেন্দ্র করে সারা দেশে 5 দিনে পুলিশের সঙ্গে সংঘর্ষে 67 জনের মৃত্যুর
ঘটনা ঘটে, সেই দেশের মানুষের কাছে তথ্য গোপন করলে গুজব তো ডালপালা ছড়াবেই। তবে একটি কথা অবশ্যই বলতে হবে, এই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের অতি উৎসাহী কর্মী সমর্থক, যেভাবে বলি না কেন, ডিপ ফেক ভিডিও বানিয়ে অথবা পুরনো ভিডিও তুরাগের ঘটনাকে উল্লেখ করে ছড়িয়ে দিয়ে যেই কর্মকাণ্ডগুলো সৃষ্টি তারা করেছে, এটি আসলে তাদের লাভ। কিসের লাভ? এর মধ্য দিয়ে তো আওয়ামী লীগ নিজেই প্রশ্নবিদ্ধ হচ্ছে এই অতি উৎসাহী কর্মী সমর্থকদের কারণে। আওয়ামী লীগের মধ্যে যেমন অতি উৎসাহী কর্মী সমর্থক রয়েছে যারা শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগ নিজেদের মনে করে, ঠিক একইভাবে বিএনপির মধ্যেও এমন কিছু কিছু অতি উৎসাহী কর্মী সমর্থক রয়েছেন যারা তারেক রহমানের চেয়েও বড় বিএনপি বলে মনে করে নিজেদেরকে। এবং সাম্প্রতিক সময়ে অবশ্যই অবশ্যই অনেক ধরনের গুজব ছড়াচ্ছে, ডিপ ফেক ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে, পুরনো ভিডিওকে সাম্প্রতিক সময়ের বলে উল্লেখ করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে করে যারা এগুলো করছেন আসলে লাভটা তাদের কিছুই হচ্ছে না, বরং আমরা তো মনে করি অবশ্যই আওয়ামী লীগ নেতাকর্মীরা নির্যাতিত হচ্ছেন, কিন্তু এই যে প্রকৃতভাবে নির্যাতনের শিকার হচ্ছেন, এইগুলো একসময় মানুষের কাছে হালকা হয়ে আসবে। যে ঘটনার গুরুত্ব থাকবে, যে ঘটনার সত্য থাকবে, মানুষ হয়তো প্রথমে ধরে নেবে যে আসলেই কি এগুলো সত্য, আসলেই কি ভুয়া এগুলো ছড়ানো হচ্ছে। এই ইনফরমেশন টেকনোলজির যুগে যেমন গুজব ছড়াতে সময় লাগে না, অবিশ্বাস জন্ম নিতে সময় লাগে না, আবার পাশাপাশি এ কথাও সত্য, প্রকৃত সত্য কখনো চেপে রাখা যায় না। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই, গত কয়েকদিন ধরে বিশেষ করে শুক্রবার থেকে বেশ চর্চা হচ্ছে তুরাগ নদে 3টি লাশ, এবং এই লাশটি কি রাজনৈতিক হত্যাকাণ্ড নাকি শুধুই দুর্ঘটনা। আমরা এটি বুঝতে চেষ্টা করব, কারণ বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তুরাগ নদের পানিতে ভাসছে একের পর এক লাশ। গত কয়েকদিনে উদ্ধার হওয়া 3টি মরদেহ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। একদিকে বাংলাদেশের মূলধারার গণমাধ্যম প্রথম আলো বলছে এগুলো নিছক দুর্ঘটনা, যেখানে পরিবারের সদস্যরা বলছেন সাঁতার না জানার কারণে কিংবা অসাবধানতাবশত পানিতে ডুবে মৃত্যু হয়েছে। কিন্তু ঠিক একই ঘটনা নিয়ে ভারতের প্রভাবশালী গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এনায়েত কবির একটি অনুসন্ধানী স্টোরি করেছেন গতকালকে, এবং সেই স্টোরিতে বিস্ফোরক দাবি করা হয়েছে। এই স্টোরির দাবি এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং রাজনৈতিক প্রতিহিংসার কারণে করা পরিকল্পিত হত্যাকাণ্ড, এবং এর পেছনে রয়েছে এক গভীর রাষ্ট্রীয় ধামাচাপা দেওয়ার চেষ্টা। এই মুহূর্তের ভিডিওতে আমরা এই দুটি ভিন্ন ও পরস্পর বিরোধী সংবাদের চুলচেরা বিশ্লেষণ করব। আসলে কি ঘটেছিল তুরাগ নদের পাড়ে? এটা কি রাজনৈতিক হত্যাকাণ্ড নাকি শুধুই দুর্ঘটনা ও গুজব? ঘটনার সূত্রপাত গত 22শে জুন থেকে ঢাকার তুরাগ থানার রানাভোলা এলাকার বাসিন্দা 17 বছর বয়সী কিশোর মোহাম্মদ সুমন সেদিন বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর গত শুক্রবার তুরাগ নদ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। বাস্তব চিত্র দেখতে শনিবার দুপুরে প্রথম আলোর সাংবাদিকরা যান সুমনের রানাভোলার ভাড়া বাসায়। 2 কক্ষের সেই বাসায় তখন এক শ্মশানের নীরবতা। সন্তান হারানো বাবা মোহাম্মদ শাহ আলম, মা এবং বোন বাকরুদ্ধ হয়ে বসে আছেন। সান্ত্বনা দেওয়ার পর তারা কথা বললেও অধিকাংশ প্রশ্নেই চুপ ছিলেন। এখানেই প্রশ্ন যে তার বাবা মা পরিবারের সদস্যরা কেন চুপ ছিলেন? এই চুপ থাকার বিষয়টি নর্থ ইস্ট নিউজ বের করেছে, আমরা পরের অংশে সেটি নিয়ে আসছি। সুমন 22 তারিখ থেকে নিখোঁজ ছিল কিনা এই প্রশ্নে তারা কোনো উত্তর দেননি। আত্মীয় স্বজনরা সাংবাদিকদের অনুরোধ করেন যেন তাদের আর কোনো কিছু জিজ্ঞাসা করা না হয়। তবে অদ্ভুত বিষয় হলো, সুমনের মৃত্যুর পর তার মোবাইল থেকে সব ছবি মুছে ফেলা হয়েছে, ঘরের ছবিগুলো ছিঁড়ে ফেলা হয়েছে এবং মোবাইলটি পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। পরিবারের দাবি, সন্তান হারানোর মানসিক যন্ত্রণা এড়াতে তারা কোনো স্মৃতি রাখতে চাননি। পরিবার কি যে দাবিটি করছে সে দাবিটি কি সঠিক করছে? সন্তান হারানোর মানসিক যন্ত্রণা এড়াতেই কি তার সব স্মৃতিচিহ্ন মুছে ফেলা হচ্ছে, নাকি অন্য কোনো চাপ
এক পর্যায়ে ফেসবুকে সুমন আহমেদ চৌধুরী নামের একটি আইডি দেখানো হলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেন এটি সুমনেরই আইডি। সুমন কামারপাড়া আড়তে কাঁচামালের ব্যবসা করত। তার ফেসবুক আইডি ঘেটে দেখা যায় মৃত্যুর 6 দিন আগে সে সর্বশেষ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর একটি শোভাযাত্রার ভিডিও আপলোড করেছিল। এছাড়া বিভিন্ন সময় দলীয় কার্যক্রমের ভিডিও সে শেয়ার করত। এই মৃত্যুর বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম প্রথম আলোকে জানান, 25 জুন দিবাগত রাতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আশুলিয়া বাজারের পাশে তুরাগ নদের এক চক থেকে সুমনের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার বড় ভাই একটি অপমৃত্যু মামলা করেন। ওসির বক্তব্য অনুযায়ী পরিবার তাদের জানিয়েছে যে 22 জুন পিকনিকের কথা বলে সুমন বাসা থেকে বের হয়েছিল এবং সাঁতার না জানার কারণে সে নদে পড়ে ডুবে যায়। অন্য যেসব রাজনৈতিক তত্ত্ব ছড়ানো হচ্ছে সে বিষয়ে পুলিশ কিছুই জানে না। কিন্তু শুধু তো সুমন নয়, একই সময়ে আরো 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে তুরাগ নদ থেকে। তারা হলেন রানাভোলার আরিফ হোসেন রাকিব এবং মণিপুর মোল্লাপাড়ার রনি মোল্লা। দারুসালাম থানার ওসি মোহাম্মদ দুলাল হোসেন প্রথম আলোকে জানান, নৌ পুলিশ গত বুধবার আরিফ হাসান রাকিবের মরদেহ উদ্ধার করে। আরিফের চাচা মোহাম্মদ আরশাদুল ইসলাম অপমৃত্যু মামলা করেছেন এবং জানিয়েছেন আরিফও সাঁতার ভালো জানতো না। তবে আরিফের মৃত্যুর পর কিছু ভিডিও ও ছবি দেখে পরিবার জানতে পারে সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। অন্যদিকে আমিনবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, 24 জুন রনি মোল্লা নামের আরেকজন দিয়াবাড়ি ঘাটে বন্ধুদের সাথে গোসল করতে নেমে ডুবে মারা যান। রনির বাবা কফিল উদ্দিন মোল্লা জানান, রনি উত্তরার একটি হোটেলে কাজ করতেন এবং তার কিছুটা মানসিক সমস্যা ছিল। রনি কোনো রাজনীতির সাথেই জড়িত ছিলেন না। এগুলো বাংলাদেশের গণমাধ্যম, প্রথম আলো এবং পুলিশ সূত্রের ঘটনা। এখন আমরা দেখতে চাই যে উত্তর পূর্ব ভারতের প্রভাবশালী গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে বাংলাদেশি সিনিয়র সাংবাদিক এনায়েত কবির যে অনুসন্ধান চালিয়েছেন সেই অনুসন্ধানে নর্থ ইস্ট নিউজ কি বলছে। প্রথম আলোর প্রতিবেদন পর্যন্ত ঘটনাটিকে একটি দুর্ঘটনা মনে হলেও ভারতের এই সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ সম্পূর্ণ ভিন্ন এবং একটি ভয়ঙ্কর চিত্র তুলে ধরেছে। নর্থ ইস্ট নিউজের দাবি, তুরাগ নদের পানি সুমন, আরিফুল এবং বিপ্লব নামের 3 আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীর রক্তে রঞ্জিত হয়েছে। বর্তমানে নির্বাহী আদেশে নিষিদ্ধ থাকা এই সংগঠনের কর্মীদের ওপর নাকি অমানসিক নির্যাতন চালানো হয়েছে। তাদের শরীর ক্ষতবিক্ষত করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে। এই হত্যাকাণ্ডের জন্য তারা বিএনপির 8 জন নেতাকর্মীকে অভিযুক্ত করেছে এবং দাবি করেছে যে আরো 4 জন ছাত্রলীগ কর্মী এখনো নিখোঁজ রয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, 22 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর এক গোপন কর্মসূচিতে যোগ দেওয়ার পর থেকে 7 জন কর্মী নিখোঁজ হন। সবচেয়ে বড় অভিযোগটি আনা হয়েছে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআই এর বিরুদ্ধে। দাবি করা হচ্ছে, সরকারের নির্দেশনায় সামরিক গোয়েন্দা দল তুরাগ থানায় অবস্থান করে নিহতদের পরিবারের ওপর চাপ সৃষ্টি করেছে যেন তারা একে অপমৃত্যু বা দুর্ঘটনা হিসেবে মামলা দায়ের করে। এমনকি এই ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী পরিবারগুলো দিয়ে একটি সাজানো সংবাদ সম্মেলন করানোরও পরিকল্পনা করা হয়েছে। দর্শক, নর্থ ইস্ট নিউজের এই অনুসন্ধানের সাথে প্রথম আলোর প্রতিবেদনের মিল পাচ্ছেন, সত্যতা পাচ্ছেন? অপমৃত্যু মামলা করেছে ইতিমধ্যেই পরিবারগুলো। এখন শুধু পরিবারগুলোকে দিয়ে একটা সাজানো সংবাদ সম্মেলন করে যে এটা ওরা সাঁতার জানে না, ওরা পিকনিক করতে গিয়ে নদীতে পড়ে মারা গেছে ইত্যাদি সাজিয়ে গুছিয়ে বলানো। আপনারা খেয়াল করেছেন যে প্রথম যে ছেলেটির কথা বলা হলো সেই ছেলেটির পরিবার তার সব স্মৃতি চিহ্ন পর্যন্ত মুছে ফেলেছে। তাহলে কি বুঝতে পারছেন, এটি কি দুর্ঘটনা নাকি এটি হত্যাকাণ্ড? নর্থ ইস্ট নিউজ স্থানীয় সূত্রের বরাত দিয়ে এই হামলার নেতৃত্ব দানকারী হিসেবে তুরাগ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মাতব্বর, যুবদল নেতা মামুন পারভেজ তন্ময় এবং ছাত্রদল নেতা জাকির হোসেন অর্ণব সহ বেশ কয়েকজন বিএনপি নেতার নাম প্রকাশ করেছে। এছাড়া সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপনও এক বিবৃতিতে দাবি করেছেন, মিছিলের ওপর বিএনপি, জামাত ও পুলিশের হামলার কারণেই এই নৃশংসতা ঘটেছে। তুরাগ নদের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এই হত্যাকাণ্ড এবং 7 লাশ বা 3 লাশ তত্ত্বকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদর দপ্তর এবং গাজীপুর মহানগর পুলিশ পৃথক পৃথক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, জনমনে বিভ্রান্তি ছড়াতে একটি মহল এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। প্রকৃতপক্ষে রাজনৈতিক কারণে এমন কোনো খুনের ঘটনা ঘটেনি এবং
মিথ্যা তথ্য ছড়ানোর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। চিন্তা করুন, যারা খুন হলেন, যারা হত্যাকাণ্ডের শিকার হলেন, সেই হত্যাকারীদের, সেই খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে এই ঘটনাটিতে যারা ব্যথিত হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছেন, সমবেদনা প্রকাশ করছেন, তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেওয়ার কথা বলছে। পুলিশ এটিকে ধামাচাপা দেওয়ার জন্য এমন হুঙ্কার ছাড়বে, কিন্তু সত্য কি চাপা থাকে?